আসসালামু আলাইকুম। কম্পাস পাবলিকেশনসে ম্যাথ আর ইউটিউব চ্যানেলে আজকে টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রবাবিলিটি বা সম্ভাব্যতা নিয়ে আলোচনা করব। প্রবাবিলিটি বা সম্ভাব্যতা বিশেষ রিটেন এবং পিলি উভয়ের জন্য গুরুত্বপূর্ণ একটি টপিকস। তো আমরা ম্যাথ আর বইতে যেভাবে প্রবাবিলিটি বা সম্ভাব্যতাটা সাজিয়েছি, আমরা সেইভাবেই আমাদের টিউটোরিয়ালগুলো সাজিয়েছি, যাতে করে আপনারা এখান থেকে বুঝে খুব দ্রুত সলভ করতে পারবেন। তাছাড়াও ম্যাথ আর বইতে প্রবাবিলিটি অধ্যায়টা যেভাবে সাজানো হয়েছে, আশা করি এই অধ্যায় নিয়ে অনেকেই যেই সমস্যা আছে সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে, কারণ এখানে একই ধরনের ম্যাথগুলো একই সাথে রেখে এক একটা টাইপ করে সাজানো হয়েছে এবং যেখানে ডিটেলস দেওয়া দরকার সেখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে আপনারা খুব দ্রুত বুঝতে পারেন। তাহলে প্রথমে আমরা যদি বলি প্রবাবিলিটি অধ্যায়টা আমরা ম্যাথ আওয়ার রিটেন বইটাতে আমরা প্রতিটা অধ্যায় যেভাবে সাজিয়েছি এটা আগেও বলেছি। প্রথমে আমরা এই অধ্যায়ের বিগত বছর কোশ্চেন অ্যানালাইসিস দেখে অধ্যায় থেকে কোন কোন বার কোশ্চেন এসেছে সেটা আমরা দেখেছি। দেন হলো আমরা বোর্ড বইয়ের অনুশীলনী কী কী ম্যাথ এখানে আছে সেটাতে এক পলকে দেখিয়ে দিয়েছি। তারপরে অধ্যায়ের প্রকৃতি এবং গুরুত্ব, মানে কোন কোন কোশ্চেনগুলো পরীক্ষার আগে দেখা যাচ্ছে রিভাইজ করার সময় তো সব ম্যাথ রিভাইজ করার প্রয়োজন হয় না, এক্ষেত্রে যে 3 স্টার বা 2 স্টারগুলো ম্যাথগুলো এগুলো রিভাইজ করবেন বেশি বেশি। এখন যদি আমরা প্রথমেই সম্ভাব্যতা বা প্রবাবিলিটির একটু বেসিক বিষয় নিয়ে একটু আলোচনা করি। এটার সূত্র খুব কম বেসিক্যালি, কিন্তু আমাদের কনসেপ্টটা বোঝা থাকলে আপনাদের ম্যাথ করতে দ্রুত সুবিধা হবে। সেটা হলো, এটা বইয়ের সাজানোই, বইয়ের পার্ট 1-এ আমরা বিগত কোশ্চেনগুলো আলোচনা করেছি এবং সমাধান কোথায় আছে সেটা প্রশ্ন নং এখানে উল্লেখ করা আছে। এটা বই দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে আমরা যদি একটু সম্ভাব্যতার কথাটা বলি, সম্ভাব্যতাটা কী জিনিস বা সম্ভাব্যতাটার কাজটা কি। আমরা দেখুন, আমরা যেটা হলো যে যেমন এখন আমরা বলি যে আজকে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে, বাংলাদেশ এইবার বিশ্বকাপে জয়ের সম্ভাবনা বেশি, বিশ্বকাপ ট্রফি জয়ের সম্ভাবনা বেশি, বা আমার ওই ফ্রেন্ডের এবার বিসিএস ক্যাডার হওয়ার সম্ভাবনা বেশি। এই যে আমরা কথাগুলো বলি, এই কথাগুলোই বেসিক্যালি আমাদের কি প্রবাবিলিটি বা সম্ভাবনার কনসেপ্ট থেকে আমাদের এগুলো এসে থাকে। মানে সম্ভাবনা একটা ঘটনা ঘটা বা না ঘটা উভয়টাই প্রকাশ করে। তাহলে সম্ভাব্যতাটা আমরা মানটা কীভাবে নির্ণয় করি? সম্ভাব্যতার মানটা নির্ণয় করি আমরা একটা ঘটনার অনুকূলে যতগুলো উপাদান সংখ্যা থাকে নিচে সম্ভাব্যতা মোট উপাদান সংখ্যা যেটা থাকে। যেমন আপনাকে যদি আমি বলি যে এই আপনার 2003 সালের ফেব্রুয়ারি মাসে একদিন বৃষ্টি হয়েছিল, তাহলে ওই দিন বৃষ্টি হওয়ার যে সম্ভাবনাটা সেটা কি ছিল? তাহলে খেয়াল করে দেখুন, ফেব্রুয়ারি মাসের আমরা 2003 যেহেতু লিপ ইয়ার না, তাহলে ফেব্রুয়ারি মাস 28 দিনের, তাহলে একদিন বৃষ্টি হয়েছিল, তার মানে সেই বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা ছিল 1/28, কারণ মোট দিন হলো 28, তার মানে মোট উপাদান সংখ্যা হলো 28, আর ওই একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনুকূল উপাদান সংখ্যা আমাদের হলো 1, তাহলে 1/28। একইভাবে যখন আমরা দেখুন একটা ছক্কা একবার নিক্ষেপ করা হলে মোট ঘটনা কয়টা হয়? 6টা ঘটনা হয়, কারণ 1 2 3 4 5 6 যে কোনটা উঠতে পারে। এখন যদি আমি বলি 4 ওঠার সম্ভাবনা কত, তাহলে 4 ওঠার সম্ভাবনা মানে অনুকূল উপাদান সংখ্যা কত? 1, মানে একবারেই তো 4 উঠতে পারে, আর নিচে মোট সংখ্যা কত? 6, তার মানে এটা ওঠার সম্ভাবনা হবে 1/6। এরপরে বইতে আপনার আমাদের বইতে যেটা হলো সম্ভবত কিছু বেসিক বিষয়গুলো দেওয়া আছে, এই বেসিক বিষয়গুলো আপনারা পড়ে নেবেন, এগুলো আমাদের কাজে লাগবে। এর মধ্যে বিশেষ করে এই পুরো ঘটনাটা গুরুত্বপূর্ণ। মানে একটা ঘটনা ঘটানো গেলে যদি সমাবেশ সংখ্যা আমাদের পুরো ইভেন্টসটা আমাদের সম্পূরক সম্ভাব্যতার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। এগুলো আপনারা দেখে নেবেন। যেটা হলো যে এখানে আমি আর ডিটেলস যাচ্ছি না, কারণ এগুলো ইজি বিষয়, দেখে নিলেই হয়ে যাবে। এখন আসুন, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব বেসিক্যালি সেটা হলো টাইপ 1। মানে টাইপ 1-এ আমরা যেটা রেখেছি মুদ্রা ও ছক্কা নিক্ষেপ সংখ্যা সম্পর্কিত সম্ভাব্যতা। মুদ্রা ও ছক্কা নিক্ষেপ সম্পর্কিত সম্ভাব্যতার ক্ষেত্রে মুদ্রা এবং মোট ঘটনা বা নমুনা ক্ষেত্র কয়টা হইতে পারে সেটা একটা ছোটোখাটো রুলস বলতে পারেন। এগুলো বেসিক্যালি পিলির জন্য বেশি কাজে লাগবে, রিটেনের ক্ষেত্রে কাজে লাগতে পারে, তবে মুদ্রা ও সংখ্যা নিক্ষেপ সম্পর্কিত সমস্যা বলে এখনও পর্যন্ত রিটেন পরীক্ষা আসেনি, এটা পিলি পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। সেটা ক্ষেত্রে দেখে থাকুন যে আমরা যদি বলি মুদ্রা বা ছক্কা নিক্ষেপকালে মোট ঘটন সংখ্যা বা নমুনা ক্ষেত্র হবে পিট টু দি পাওয়ার নিক্ষেপ সংখ্যা। যেমন আপনার যদি আমরা বলি মুদ্রার কথা, মুদ্রাতে পিট আমাদের কয়টা? 2টা, মানে একটা হেড একটা টেল।
তাহলে একবার যদি এখন বলা হয় একটা মুদ্রা একবার নিক্ষেপ করলে মোট ঘটনা কয়টা হতে পারে, তাহলে মুদ্রার পিঠ আমরা জানি 2, 2 আমরা জানি উপরে কী থাকবে নিক্ষেপ সংখ্যা, তার মানে 2 তার মানে 2। তারপর যদি বলি একটা মুদ্রা 3বার নিক্ষেপ করলে, তাহলে মুদ্রার পিঠ হলো 2টা আর 3বার নিক্ষেপ করা হয়েছে, তার মানে ঘটনা ক্ষেত্র হবে কত 8। আবার যদি বলা হয় 2টি মুদ্রা একবার নিক্ষেপ করা হয়েছে, 2টি মুদ্রা একবার নিক্ষেপ, তাহলে 2টি মুদ্রা একবার নিক্ষেপ, তাহলে 2টি মুদ্রা যখন একবার নিক্ষেপ করা হয়েছে তাহলে মুদ্রার পিঠ তো আর চেঞ্জ হবে না, পিঠ 2টাই রয়েছে, কিন্তু এক্ষেত্রে 2টি মুদ্রা একবার নিক্ষেপ করা হয়েছে, তাহলে 2টি মুদ্রাকে যদি একটা মুদ্রা ভাবি, তাহলে একটা মুদ্রা একবার আর একটা মুদ্রা একবার, তার মানে মোট নিক্ষেপ সংখ্যা এক্ষেত্রে কত হলো 2টা, তাহলে 2^2/4। তাহলে এই জিনিসগুলো আমাদের অঙ্ক করার সময় এই যে একটু কাজে লাগবে। এরপর যদি আমরা ছক্কার ক্ষেত্রে বলি, একটা ছক্কা একবার নিক্ষেপ করলে তাহলে ছক্কার পিঠ আমরা জানি কয়টা 6টা, তাহলে একবার নিক্ষেপ করলে নিক্ষেপ সংখ্যা 6টি, 2বার নিক্ষেপ করলে 6×4 = 36টি। তাহলে এটা আমাদের এই ট্রিক্সটা আমাদের বা রুলসটা আমাদের কাজে লাগবে। এরপরে আসুন যে মুদ্রার নমুনা ক্ষেত্র এবং ছক্কার নমুনা ক্ষেত্র আমরা কিভাবে তৈরি করব সেটা একটু আলোচনা করি, কারণ এই কনসেপ্টটা পরীক্ষা অনেক বেশি কাজে লাগবে, এখানে অনেক সময় অনেকের ভুল হয়ে থেকে থাকে। তাহলে প্রথমে আমরা যদি মুদ্রার নমুনা ক্ষেত্রটা একটু দেখি, যেমন ধরুন আপনার বলা হলো যে একটা 3টি মুদ্রা একবার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্রটা তৈরি করুন বা মোট কয়টা ঘটনা করতে পারে সেটা তৈরি করুন। তাহলে এই ক্ষেত্রে দেখুন 3টা মুদ্রা একবার নিক্ষেপ করলে, ওই যে আমরা আগের বারেই বলছি পিঠ কয়টা 2টা, নিক্ষেপ করা হয়েছে প্রতি মুদ্রা একবার করে, তার মানে 3টা, তাহলে মোট ঘটনা কয়টা 8টা। তাহলে এই যে 8টা ঘটনা, এই 8টা ঘটনা কিন্তু আপনার মুখস্থ করার দরকার নেই, আপনি এটা আমরা এখানে একটা টেকনিক দিয়ে দিয়েছি, এই টেকনিকটা অবলম্বন করলে এটা খুব দ্রুত, বিশেষ করে পিডির ক্ষেত্রে এটা খুবই কাজে লাগবে, খুব দ্রুত আপনি এটা বের করে ফেলতে পারবেন। সেই টেকনিকটা কি সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, সেটা হলো খেয়াল করুন। তাহলে দেখুন আমরা নমুনা ক্ষেত্র তো প্রথমে বের করেই ফেললাম, মোট কয়টা হবে 8টা হবে। তাহলে আমরা এই 8টাকে কীভাবে লিখবো একটু আমি টেকনিকটা শিখিয়ে দিই। তাহলে দেখুন মোট 8টা, তাহলে প্রথমবার যেটা করবেন সেটা হলো অর্ধেক অনুযায়ী লিখুন, তাহলে 4টা হেড, এরপরে হলো 4টা টেল। এরপর সেকেন্ড স্টেপে যেটা করবেন সেটা হলো এই অর্ধেকের অর্ধেক, তার মানে এবার 2টা হেড, 2টা টেল, 2টা হেড, 2টা টেল। এরপরে কী করবেন আরও অর্ধেক করে দেবেন, তার মানে এবার কি একটা হেড একটা টেল, একটা হেড একটা টেল, একটা হেড একটা টেল, একটা হেড একটা টেল। তাহলে এখন দেখুন 1 2 3 4 5 6 7 8, এই 8টাই হলো আমাদের নমুনা ক্ষেত্র। এটা কিন্তু মুখস্থ করা বাকি অন্য কিছু করার কোনো দরকার নেই, এটাই এখানে বেসিক্যালি দেখানো হয়েছে, কারণ এখানে যেমন বোঝানোর জন্য ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছে, দেখে অনেক ইজিলি বুঝিয়ে দেওয়া হলো, কিন্তু এটা ভাষাগতভাবে বোঝানোর জন্য এই যে দেখুন প্রথম ধাপে আমরা যেটা করেছি অর্ধেক মানে 4টা, এর পরের ধাপে আমরা যেটা করেছি এই যে 2টা, এর পরের ধাপে কি এটারও অর্ধেক, তার মানে একটা একটা করে এই চূড়ান্ত আমাদের নমুনা ক্ষেত্র তৈরি হলো। তাহলে মুদ্রার এই নমুনা ক্ষেত্র তৈরিটা এটা আমাদের অনেক কাজে লাগবে প্রশ্ন সলভের সময়। এরপরে যদি আমরা দেখি যে ছক্কার নমুনা ক্ষেত্র তৈরি, ছক্কার নমুনা ক্ষেত্র তৈরি সাধারণত আপনারা সবাই পারবেন, কারণ এটা তুলনামূলকভাবে ইজি আছে। ছক্কার নমুনা ক্ষেত্রে যেটা হলো যে ধরুন আপনার বলা হলো 2টি ছক্কা একবার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্রটি তৈরি করো, তাহলে এখানে আমরা এই পাশে দিলাম প্রথম ছক্কার নমুনা ক্ষেত্র, এই পাশে দিলাম দ্বিতীয় ছক্কার নমুনা ক্ষেত্র। এরপরে দেখুন এখানে ধরুন প্রথম ছক্কার নমুনা ক্ষেত্র, আমরা ছক্কার নমুনা ক্ষেত্র আমরা জানি কয়টা 6টা, 1 2 3 4 5 6। এরপরে এটার আবার কত হবে 1 2 3 4 5 6, তাহলে আমাদের এটা হলো 6টা। তাহলে একইভাবে এই একের সাথে এই প্রথম ছক্কার 6টা নমুনা বিন্দুর সবার করুন, তাহলে 1 1, এখানে 1 2 1 3 1 4 1 5 1 6, এভাবে বাকি সবগুলোর ক্ষেত্রে একইভাবে যাবে, যেটা আমরা এই যে এখানে দেখিয়ে দিয়েছি। এই যে প্রথমে যেমন প্রথমটার সাথে আমরা এটার সাথে এটা সবগুলো, তেমনিভাবে 2-এর সাথে ওই দ্বিতীয় ছক্কা সবগুলো, এটার সাথে এটা সবগুলো, তাহলে এইভাবে আমাদের মোট এখানে আমরা 36টা নমুনা ক্ষেত্র আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এই যে নমুনা ক্ষেত্র পেলাম, এই নমুনা ক্ষেত্র তৈরি ছক্কা এবং মুদ্রার ক্ষেত্রে, ছক্কা এবং মুদ্রার ক্ষেত্রে নমুনা ক্ষেত্রের তৈরিগুলো আমাদের অঙ্ক করার সময় অনেক বেশি কাজে লাগবে, তো ট্রিক্সটা আপনারা শিখে রাখবেন। এরপরে আমরা যদি একটু ম্যাথের দিকে যাই, এই টপিক্সের ম্যাথ তুলনামূলকভাবে অনেক ইজি,
এবং এগুলো পিলি পরীক্ষা আসার সম্ভাবনায় বেশি, রিটেন এগুলো তুলনামূলকভাবে কম আসে। তারপর আমি কিছু কিছু ম্যাথ দেখিয়ে দিই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে আমরা ছক্কা সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলিগুলো যদি একটু দেখি, ছক্কা সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলি আমি এখানে খুবই শর্টকাটভাবে দেখিয়ে দিই, কারণ এগুলো পরীক্ষা আসার সম্ভাবনা খুব কম। এইখানে দেখুন আমরা এখানে গুরুত্বটা দিয়ে দিয়েছি, যেগুলো 1 স্টার মানে এগুলো পরীক্ষা আসার সম্ভাবনা, এই আসার সম্ভাবনা নাই বললেই চলে, শুধু বেসিক ক্লিয়ারের জন্য দেখবেন। তো প্রথমে দেখুন একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলো, 5 আসার সম্ভাবনা কত? আমরা জানি একটা ছক্কা নিক্ষেপ করলে মোট ঘটনাক্ষেত্র কয়টা হতে পারে? 6টা। 5 আসার সম্ভাবনা, একটা ছক্কায় 5 আসে কয়বার? একবার, তার মানে এটাই আনসার 1/6। এরপর দেখুন একটি ছক্কা নিক্ষেপ করলে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? একটা ছক্কায় আমাদের মোট সংখ্যা আছে আমাদের কয়টা? 6টা। এর মধ্যে জোড় সংখ্যা কি? 2, 4, 6, 3টা, তার মানে অনুকূল সংখ্যা কত? 3, 3/6, তার মানে হাফ। এটাই হলো আমাদের আনসার। এরপরে খেয়াল করে দেখুন একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? তাহলে দেখুন জোড় সংখ্যা ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, তাহলে একটা ছক্কায় জোড় সংখ্যা আছে 3 নম্বরটা যদি আমরা দেখি, একটা ছক্কায় জোড় সংখ্যা আছে 2, 4, 6, এই 3টি। আবার আর কি বলা হয়েছে? 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য আছে কত? 3 এবং 6। তাহলে এখন যদি আমি এই জোড় সংখ্যা এবং 3 দ্বারা বিভাজ্য, এর মধ্যে এই 6 কি উভয় ক্ষেত্রে কমন না? তার মানে আমাদের এখানে সংখ্যা কয়টা? 2, 4, 3, 6, তাহলে কয়টি? 4টি। তাহলে ছক্কার মোট আমাদের নমুনা ক্ষেত্রে কয়টা হইতে পারে? অনুকূল মোট 6টা, আর এখানে অনুকূল কয়টা? 4টা। তাহলে আমাদের এখানে 2/3, এটি আমাদের আনসার। এগুলো খুবই ইজি ম্যাথ এবং বেসিক ম্যাথ, এগুলো আপনারা পারবেন। এখন দেখুন এই 5 নম্বর ম্যাথটা একটু দেখুন। 5 নম্বর ম্যাথটা এটা বলা হয়েছে একটি ছক্কার সাথে একটি ভার এমনভাবে বেঁধে দেওয়া যেন জোড় সংখ্যা আসার সম্ভাবনা বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা দ্বিগুণ হয়। উপরের পিঠের জোড় সংখ্যা অথবা 4 অপেক্ষা বেশি পোটা আসার সম্ভাবনা কত? তাহলে এটা ক্ষেত্রে খেয়াল করে দেখুন, এক্ষেত্রে বলছে যে জোড় সংখ্যা আসার সম্ভাবনা বিজোড় সংখ্যা থেকে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা দ্বিগুণ। তাহলে এটার মধ্যে আমরা ধরে নিই যে একটা ছক্কার জোড় সংখ্যা আসার সম্ভাবনা বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা দ্বিগুণ। তাহলে বিজোড় সংখ্যা আমাদের কি আসছে? বিজোড় সংখ্যা আছে 1, 3, 5, তাহলে প্রবাবিলিটি অফ 1, 1 পাওয়ার সম্ভাবনা বা 3 পাওয়ার সম্ভাবনা বা 5 পাওয়ার সম্ভাবনা, এটা আমরা যদি পি ধরি, তাহলে দেখুন তাহলে জোড় সংখ্যাগুলো, তাহলে জোড় সংখ্যা কি আসছে? 2 আছে, 4 আছে, তারপরে 6 আছে, তাহলে এইটা পাওয়ার সম্ভাবনা কি হবে? 2p, কারণ বলেই দিছে জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনাতে দ্বিগুণ। তাহলে এখন খেয়াল করে দেখুন যে আবার আমরা জানি একটা যে কোনো একটা ঘটনার মোট সম্ভাবনার মান কত? 1। তাহলে এই সবগুলো আমরা যদি একটা ছক্কায় 1 পাওয়া বলি, বা একটা ছক্কায় 2 পাওয়ার ঘটনা বলি, বা একটা ছক্কায় 3 পাওয়ার ঘটনা বলি, বা একটা ছক্কায় 4 পাওয়ার ঘটনা বলি, 5 পাওয়ার ঘটনা বলি, বা একটা ছক্কায় 6 পাওয়ার ঘটনা বলি, এই সবগুলো যোগ করে মান কত? 1। তাহলে এখানে আপনি মানগুলো বসায় দেন, মানগুলো বসায় দিলে এখানে কি হতে যাচ্ছে? p 2p প্লাস p প্লাস 2p প্লাস p প্লাস 2p ইকুয়াল টু 1, তার মানে 9p ইকুয়াল টু 1। তাহলে সুতরাং p ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে 1/9। তাহলে এখন দেখুন বলা হয়েছে উপরের পিঠে জোড় সংখ্যা আসার সম্ভাবনা। তাহলে উপর পিঠে জোড় সংখ্যা মানে কি? উপর পিঠে 2 হইতে পারে, উপরের পিঠে অথবা 2 হইতে পারে, অথবা 4 হইতে পারে, অথবা 6 হইতে পারে। তো উপর পিঠে 2 আসার সম্ভাবনা, এই যে আমরা জানি 2, 4, 6, তার মানে এটার এই 2p, এটার মান কত? 2p। এটার মানও আমাদের এখানে দেওয়া আছে কত? 2p। 6 আসার সম্ভাবনা কত? 2p, তার মানে মোট আমার 2, 4, 6, 6p। আবার p এর মান আমরা পেয়ে গেছি, তাহলে 6 × 1/9, তার মানে 2/3, এটাই আমাদের আনসার। তো এখন বলা হয়েছে উপরের পিঠে 4 অপেক্ষা বেশি ফোঁটা। তাহলে 4 অপেক্ষা বেশি ফোঁটা মানে কি? উপরের পিঠে 4 অপেক্ষা বেশি কি কি আছে? 5 আছে আর 6 আছে। তাহলে 5 আসার সম্ভাবনা আমাদের এখানে আমরা বের করেছিলাম হলো p, আর 6 আসার সম্ভাবনা কি? জোড় সংখ্যা যেটা ছিল 2p, তাহলে মোট কত? 3p। p এর মান আবার দেওয়া আছে, তাহলে 3 × 1/9, তার মানে হলো 1/3, এটা আনসার। তাহলে এইটার ক্ষেত্রে দেখুন এই ম্যাথগুলো, আর এখানে যদি আরও 1-2টা ম্যাথ আমি দেখাতে চাই, ধরুন এই 8 নম্বরটা, এটা একটু দেখে মনে হতে পারে এটা কঠিন কিছু, বা এটা কঠিন কিছু না, এটাও আমাদের আগের কনসেপ্ট অনুযায়ী খুব ইজি ম্যাথ।
তো 8 নম্বর এখানে দেখুন কতগুলো ঘটনা দেওয়া হয়েছে। 2টি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো, নমুনা ক্ষেত্রটি লিখো এবং প্রথম ছক্কায় পার্ট এক্স এবং দ্বিতীয় ছক্কায় পার্ট ওয়াই হলে নিম্নের সম্ভাবনাগুলো লিখো। তাহলে এখানে যেহেতু বলে দেওয়া হয়েছে যে 2টি ছক্কা একসাথে নিক্ষেপ করা হয়েছে এবং নমুনা বিন্দুগুলো আমরা ফার্স্টে লিখে ফেলি। আমি এখানে না লিখে আমি নমুনা বিন্দুগুলো প্রথমে আমি একটু বের করে নিই, তাহলে আপনাদের বোঝাতে একটু সুবিধা হবে। এই তো আমাদের নমুনা বিন্দুগুলো, তাহলে আমার পড়া লাগলো না, বোঝানো ইজি হয়ে যাবে। খেয়াল করে দেখুন, 2টি ছক্কার নমুনা বিন্দু মোট আমাদের কয়টা হবে? 6টা হবে নমুনা ক্ষেত্র, সরি 36টা। তাহলে এই যে নমুনা ক্ষেত্র আমরা এখানে আমরা দেখাই দিলাম। এখন দেখুন আমরা ম্যাথগুলো এখানে এটার উপরেই করে ফেলি, তাহলে আমাদের জন্য ইজি হবে। সেটা হলো 1 নম্বর বলছে উভয় ছক্কায় একই সংখ্যা পাওয়ার সম্ভাবনা। তাহলে উভয় ছক্কায় একই সংখ্যার কথা যদি আমরা বলি, তাহলে উভয় ছক্কায় একই সংখ্যা আমাদের কী কী আছে খেয়াল করে দেখুন। এইখানে আছে 1 1, এখানে আছে 2 2, এখানে আছে 3 3, এখানে আছে 4 4, এখানে আছে 5 5, এখানে আছে 6 6। তার মানে অনুকূল ঘটনা কত? 6। আর মোট ঘটনা কয়টা? 36টা। তার মানে আমাদের 1/6, এটাই আনসার। খ নম্বরে দেখুন, খ নম্বরে এখানে বলা হয়েছে যে প্রথম ছক্কার সংখ্যা দ্বিতীয় ছক্কার সংখ্যার দ্বিগুণ, তার মানে x এর মান 2y এর সমান। তাহলে প্রথম ছক্কার সংখ্যা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, এটা কি হইতে পারে? তাহলে এটা আমাদের এখানে খেয়াল করে দেখুন, এখানে আমাদের এই যে 2 1, এটা একটা হইতে পারে। দেন আমাদের এটা 3-এর ক্ষেত্রে হবে না, 4-এর ক্ষেত্রে দেখুন এই যে 4 2, এটা একটা হইতে পারে। আবার 5-এর ক্ষেত্রে হবে না, আমাদের 6-এর ক্ষেত্রে এখানে দেখুন, এখানে কি আছে? এটা হতে পারে 3 6। তাহলে আমাদের এখানে অনুকূল ঘটনা হলো 3টা, মোট ঘটনা হলো 36টা। তাহলে 3 12 36, এটি আমাদের আনসার। এরপরে খেয়াল করে দেখুন আমাদের গ নম্বর, এটা কি বলেছে? গ নম্বর বলেছে যে আপনার দ্বিতীয় ছক্কার সংখ্যা প্রথম ছক্কার সংখ্যা দ্বিগুণ। তাহলে এটাও আবার আমাদের কি কি হইতে পারে খেয়াল করে দেখুন। এটা এই যে 1 2 হইতে পারে, দেন আপনার এটা 3 6 হইতে পারে, দেন আপনার আর কি হইতে পারে, এখানে 2 4 হইতে পারে। তাহলে 1 2 2 4 3 6। তাহলে এই আমাদের অনুকূল ঘটনা আছে কয়টা? 3টা। আর মোট ঘটনা কয়টা আমাদের? 36টা। তাহলে 3 12 36, এটাই আমাদের 1/12, এটাই আনসার। এরপরে দেখুন আমাদের পরেরটা কি বলা হয়েছে? প্রবাবিলিটি অফ x প্লাস ওয়াই ইকুয়াল টু 7। এটা মানে হলো যে কোন কোন নমুনা বিন্দুতে x আর y এর যোগফল 7। এখন আপনি খেয়াল করে দেখুন এরকম ঘটনা কয়টা আছে। আমরা যদি প্রথম এই সারির কথা চিন্তা করি, এখানে দেখুন 7 হয় কোনটা? 1 6। তাহলে এই একটা ঘটনা। দেন এখানে 7 হইতে পারে কোনটা? এই যে 5 2, এটা একটা ঘটনা। আবার 3 নম্বর ক্ষেত্রে যদি বিবেচনা করি 3 4 হইতে পারে, এটা একটা ঘটনা। এখন দেখুন এইটার ক্ষেত্রে বাকিটা খুঁজে বের করার দরকার হয় না, কারণ হলো এই যে 1 6 যেটা একটা আছে, তাহলে 6 1 কি আর একটা হবে না? আবার এই যে 2 5 যেটা আছে সেটার 5 2 কি আর একটা হবে না? আর যেটা আমাদের হলো এই 4 3 আছে, সেটা কি 3 4 কি আর একটা হবে? তাহলে এরকম আমাদের মোট ঘটনা আমাদের কয়টা হইতে পারে? তাহলে এখানে 3টা আর এখানে 3টা, তাহলে মোট কয়টা? 6টা। তাহলে মোট 6টা হলে আমাদের অনুকূল মোট ঘটনা হলো এখানে, আর অনুকূল ঘটনা 6টা আর নিচে কত? 36। তাহলে 6 6 36 1/6, এটাই আমাদের আনসার। এটা দেখে কঠিন মনে হতে পারে, কিন্তু এটা খুবই ইজি ম্যাথ এবং বেসিক ম্যাথ। এরপরে বাকিগুলো আশা করি নিজেরাই পারবেন। যেমন x প্লাস ওয়াই এর যোগফল 7 অথবা 7 থেকে বড়। তাহলে 7 বা 7 থেকে বড়, 7 তো ঘ নম্বরেই বের করছেন, তাহলে ঘ নম্বরে যেটা বের করছেন। আর 7 থেকে বড় যেটা, 7 থেকে বড় আর কি কি হইতে পারে? এটা 7 হবে না, এটা বেসিক্যালি 9 হবে, এটা পরে কারেকশন করে দেওয়া হয়েছে। তাহলে এখানে x প্লাস ওয়াই সংখ্যা 9 অথবা 9 থেকে বড়। তাহলে 9 বা 9 থেকে বড়, এখানে আপনি নিজেই দেখুন কোনটা কোনটা আছে। প্রথম সারিতে কি 9 আছে? প্রথম সারিতে 9 নাই, দ্বিতীয় সারিতেও 9 নাই, তৃতীয় সারিতে যদি আমরা দেখি 3 আর 6, এটা কি হইতে পারে? 9 হইতে পারে। তাহলে তৃতীয় সারিতে একটা পাইলাম 3 6, এরপরে আমাদের এখানে 4 5, এটাও 9 4 6, এটাও কি 9 থেকে বড়। 9 সমান হইতে পারে বা 9 থেকে বড় হইতে পারে, 10 হইতে পারে। তাহলে এরকম ক্যালকুলেশন করে আপনি দেখবেন এখানে 10টা সংখ্যা পাবেন। আমি এখানে সবগুলো দেখাইলাম না, বইতে সমাধান দেওয়া আছে।
মূল কথা আমি এখানে জাস্ট বোঝার জন্য ম্যাথটা একটু দেখাইলাম, কারণ এইটা হলো যে এই আপনি যখন নমুনা ক্ষেত্রটা তৈরি করে ফেলবেন বাকিটা আপনি এখানে ইজিলি বের করে ফেলতে পারবেন। আর একটা ভুল করার সম্ভাবনা আছে, সেটা হলো যে এটা থেকেও ঘাবড়ানোর কিছু নেই। ধরেন এখানে বলে দিল পি এক্স ইকুয়াল টু জোড় সংখ্যা, এই যে কথাটার মানে হলো এবং ওয়াই গ্রেটার দ্যান 4, তার মানে এক্ষেত্রে এই ঘটনাটার মানে হলো এক্স জোড় সংখ্যা হইতে হবে এবং ওয়াইটা গ্রেটার দ্যান 4 হইতে হবে। তাহলে এখন এরকম ঘটনা দেখুন, অনুকূল নমুনা বিন্দু কী আসছে, এই যে 1 নম্বর সারিতে এক্স কোনোটাই জোড় সংখ্যা না, তার মানে এখানে আপনি কিন্তু 2, 4, 6 এই 3টা সারি বিবেচনা করবেন, বাকিগুলো না কিন্তু কাজ করার দরকার নেই, কারণ বলেই দিয়েছে এক্স জোড় সংখ্যা হবে। তাহলে এক্স জোড় সংখ্যা এবং ওয়াই 4 থেকে বড়, এই এখানে কি এরকম ঘটনা 4 এটা আছে, 2 আর 5 আছে, আর এখানে কি আছে 2 আর 6 আছে, তাহলে এখানে দুইটা, এখানে কি আছে 4 আর 5 আছে, 4 আর 6 আছে দুইটা, এখানে কি 6 আর 5 আছে, 6 আর 6 আছে, তার মানে মোট আমাদের এখানে ঘটনা কয়টা হলো, 6টা হলো, এখানে দুইটা, এখানে দুইটা এবং এখানে দুইটা, তাহলে এটার ক্ষেত্রে মোট 6টা ঘটনা, তাহলে 6টা ঘটনা ডিভাইডেড বাই 36, তার মানে 1/6। তো এগুলো সবগুলো আশা করি এখন পারবেন। তাহলে এই ছিল আমাদের ছক্কা সম্পর্কিত গাণিতিক সমস্যা বলি। এরপরে আমাদের মুদ্রা সম্পর্কিত গাণিতিক সমস্যা বলির কথা যদি আমরা দেখি, মুদ্রা সম্পর্কিত গাণিতিক সমস্যা বলিও খুবই ইজি ম্যাথ। আমি শুরুতেই কিন্তু একবার বলেছি যে ছক্কা এবং মুদ্রা এই ম্যাথগুলো সাধারণত আপনার রিটেনে এখনও পর্যন্ত বিসিএস রিটেনে আসে নাই, ব্যাংক বা অন্যান্য রিটেনে সাধারণত এসে থাকে, এগুলো পিলিতে আসে, বিসিএস পিলিতে এগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। তারপর একটা দুটা ম্যাথ আমরা একটু প্র্যাকটিস করে দেখা দিই, বাকিগুলো নিজেরা করে নেবেন আশা করি। এর প্রথম ম্যাথটা যদি একটু দেখুন, দুটি নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্র তৈরি করো, প্রথম মুদ্রায় এইচ এবং দ্বিতীয় মুদ্রায় টি আসার সম্ভাবনা কত। এই যে নমুনা ক্ষেত্র করার নিয়ম কিন্তু আমরা শুরুতেই শিখে আসছিলাম, সেটা হলো কি বলছে, নিরপেক্ষ মুদ্রা একবারে নিক্ষেপ করা হলো, তাহলে আমরা এক্ষেত্রে ঘটনা কয়টা হবে 2, কারণ হলো পিঠ সংখ্যা হলো 2টা, কারণ হেড আর টেল, আর নিক্ষেপ করা হয়েছে দুইটা মুদ্রা একবার করে 2বার, তার মানে মোট আমাদের ঘটনা এখানে হবে কয়টা 4টা। তাহলে 4টা ঘটনা কি কি হবে সেটা ওই যে বলছিলাম। তাহলে আপনার প্রথমে আপনি অর্ধেক অর্ধেক মানে 2টা হেড 2টা টেল লিখুন, এরপর আরও অর্ধেক, একটা হেড একটা টেল একটা হেড একটা টেল, এইটাই আমাদের 4টা সংখ্যা। এখন এখানে আমাদের জানতে চাইছে কি যে প্রথম মুদ্রায় এইচ এবং দ্বিতীয় মুদ্রায় টি, তখন এই যে প্রথম মুদ্রায় এইচ এবং দ্বিতীয় মুদ্রায় টি, এরকম আমাদের ঘটনা আছে কয়টা, একটাই আছে, তাহলে উপরে 1 নিচে মোট ঘটনা 4, তাহলে এটি আমাদের আনসার। এরপরে দেখুন 11 নম্বরটা কি বলছে, 3টি মুদ্রা নিক্ষেপ পরীক্ষায় নমুনা ক্ষেত্রটি লিখো। তাহলে প্রথমে আমরা নমুনা ক্ষেত্রটা নিক্ষেপ করি, 3টা মুদ্রা একসাথে নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র হবে হলো আমাদের মোট 8টা। তাহলে 8টার ক্ষেত্রে কিভাবে আমরা নমুনা বিন্দুগুলো বের করব, এটা কিন্তু আমরা দেখেছিলাম কিভাবে, যে প্রথমে 8টা মানে অর্ধেক অর্ধেক লেখুন, তাহলে অর্ধেক হেড লেখেন অর্ধেক টেল লেখেন, এরপরে এটার অর্ধেক করে ফেলেন, তার মানে 2টা হেড 2টা টেল, 2টা হেড 2টা হেড 2টা টেল। এরপরে যেটা করবেন সেটা হলো আবার অর্ধেক করে দেবেন, মানে একটা হেড একটা টেল, একটা হেড একটা টেল, একটা হেড একটা টেল, একটা হেড একটা টেল, এই হলো আমাদের মোট 8টা ঘটনা। এছাড়া আপনি অন্যভাবেও সাজাতে পারেন, কিন্তু আমার মনে হয় এইভাবে সাজালে বা এইভাবে করলে আপনার জন্য পরীক্ষার জন্য খুব দ্রুত হয়ে যাবে। এখন আপনার জন্য ম্যাথ করাটা অনেক বেশি ইজি, কোশ্চেন দেখবেন আর আপনি এখানে কী কী অনুকূল ঘটনা আছে বের করবেন। যেমন প্রথমে এখানে আমাদের কি বের করতে বলছে, প্রথমে বের করতে বলছে যে আপনার 11 নম্বর কোথায় গেল, এই যে 11, প্রথম বের করতে বলছে যে কোনো লেজ নয়। তাহলে এখানে খেয়াল করে দেখুন, কোনো লেজ নাই মানেই হলো এইটার অনুকূল ঘটনা আমাদের কি কি আছে সেটা খেয়াল করে দেখুন। এরকম ঘটনা আমাদের এই প্রথমটা যদি দেখি এইচ মানে সবগুলোই হেড, কোনো লেজ নেই, বাকিগুলোর মধ্যে কিন্তু আমাদের টেইল আছে, তাহলে এরকম অনুকূল ঘটনা আমাদের এখানে আছেই কয়টা, একটা, তার মোট ঘটনা কয়টা 8টা, তার মানে আমাদের কী হয়ে যাবে 1/8। আমাদের এরপরে বের করতে বলছে যে একটি লেজ, তার মানে একটা লেজ আছে, তাহলে একটা লেজ আছে এরকম ঘটনা আপনি দেখুন কয়টা আছে, এটাতে যেমন একটা লেজ আছে, এটাতেও আমাদের একটা লেজ আছে, আর 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 এটাতে একটা লেজ আছে, বাকিগুলোতে একাধিক, তার মানে আমাদের অনুকূল ঘটনা কয়টা, মোট 3টা, তাহলে 3/8 এটাই আনসার। এরপরে আমাদের আরও জানতে চাইছে এখানে কমপক্ষে একটি লেজ, তাহলে কমপক্ষে একটি লেজ মানে এইটা কনসেপ্টটা আমরা ওই বিন্যাস সমাবেশ অধ্যায়ে বলেছিলাম। কমপক্ষে একটা লেজ মানেই হলো আপনার লেজ একটাও হইতে পারে, 2টা হইতে পারে, 3টাও হইতে পারে,
তাহলে এরকম আমাদের ঘটনা কি কি আছে দেখুন। এরকম ঘটনা যদি আমরা দেখে থাকি তাহলে এরকম ঘটনা বেসিক্যালি এই যে প্রথম যেটা আছে এই যে 3টে এস এর বাদে সবগুলোই কিন্তু এই ইসের মধ্যে পড়ে, কন্ডিশনের মধ্যে। কারণ এখানে একটা লেজ, এখানে একটা লেজ, এখানে দুইটা, এখানে একটা, এখানে দুইটা, এখানে দুইটা এবং এখানে 3টা। তার মানে আমাদের ওই অনুকূল ঘটনা কয়টা? 7টা, নিচে কত? 8। তো এইটাই হলো আমাদের মোট, এটা আমাদের সম্ভাব্যতা মান। তাহলে এই গেল মুদ্রা সম্পর্কিত গাণিতিক সমস্যা বলি। এই গাণিতিক সম্ভাবলি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এখানে আবারও বলি, এটা পিলির জন্য বেশি ইম্পর্ট্যান্ট, রিটেনে এটা আসার সম্ভাবনা কম। তারপর আসলে আশা করি এখন পারবেন। এরপরে মুদ্রা ও ছক্কা উভয় সমন্বয় গাণিতিক সমস্যা বলি আসছে। এই গাণিতিক সমস্যা বলিরও কনসেপ্ট ওই একই রকম। তারপর আমি একটা দেখিয়ে দিই, একটা কোনটা দেখাবো, একটি ছক্কা দুইটার মধ্যে একসাথে নিক্ষেপ, এটাই দেখাই, 16 নম্বরটাই দেখাই। 16 নম্বরটা যদি আমরা দেখাই, খেয়াল করুন, 16 নম্বরে আমাদের এখানে বলেছে একটা ছক্কা দুইটা মুদ্রা একত্রে নিক্ষেপ করো, নমুনা ক্ষেত্রটি তৈরি করো। তাহলে আমাদের নমুনা ক্ষেত্রটি যদি আমরা তৈরি করি, তাহলে দুইটা মুদ্রা নিক্ষেপে আমাদের নমুনা ক্ষেত্র হতে পারে কয়টা? 4টা। তাহলে সেই 4টার মান কী কী আমরা জানি। আমি প্রথমে অর্ধেক লিখে দিই, মানে দুইটা এস, দুইটা টেল, একটা করে এইচ, একটা টেল, একটা এস, একটা টেল। এইগুলো আমাদের দুইটা মুদ্রার নমুনা ক্ষেত্র। আর একটা চক্কার নমুনা ক্ষেত্র কয়েকটা হইতে পারে? 6টা হইতে পারে। সেটা আমরা এখানে এভাবে সাজায় দিই, 1 2 3 4 5 6। তাহলে এখন দেখুন নমুনা ক্ষেত্রগুলো আপনি তৈরি করে ফেলুন, এটা খুবই ইজি জিনিস। এই এইচ এর সাথে 1, এই এইচ এর সাথে 2, এইচ এর সাথে 3, এইচ এর সাথে 4, এইচ এর সাথে 5, এইচ এর সাথে 6। এরপর এইচটির সাথে 1, এইচটি 2, এইচটি 3, এইচটি 4, এইচটি 5, এইচটি 6। তাহলে এখানে টিএইচ 1, টিএইচ 2, টিএইচ 3, টিএইচ 4, টিএইচ 5, টিএইচ 6। এখানে টিটি 1, টিটি 2, টিটি 3, টিটি 4, টিটি 5, টিটি 6। তাইলে এই গেল আমাদের নমুনা বিন্দুটা আমরা তৈরি করে ফেললাম। এখন দেখুন আমাদের এখানে কী কী জানতে চেয়েছে, সেই জানা অনুযায়ী আনসার করে ফেলুন, খুবই ইজি ঘটনা হবে। প্রবাবিলিটি অফ একটি হেড। একটি হেড আমাদের এখানে অনুকূল ঘটনা কি কি আছে আপনি খেয়াল করে দেখুন। আমাদের একটা হেড আছে হলো এই যে এসটি, এটার মধ্যে একটা হেড, টিএইচ এটার মধ্যেও একটা হেড, আর আমাদের এখানে এই তো এই দুইটা ঘটনা। তাহলে এই দুটো ঘটনার ক্ষেত্রে আমরা দেখি এখানে আছে কয়টা? 6টা। আর এইটার ক্ষেত্রে আছে কয়টা? 6টা। মানে আপনার এখানে কিন্তু প্রবাবিলিটি অফ একটি হেড, সেটার সংখ্যাটা কি, ছক্কায় কি সংখ্যা সেটা আপনার মানে ইসে নেওয়ার কোনো দরকার নেই। ছক্কায় এই যে এখানে একটা হেড আসছে, তাহলে একটা হেড আছে মানে একটা হেডের সাথে এটার সাথে তো আবার এখানে সবগুলো ছক্কার আছে, তার মানে এখানে 6টা। এখানে একটা হেড আছে, তার মানে এখানেও 6টা। তাহলে অনুকূল ঘটনা আমাদের কত হলো? 12। আর মোট ঘটনা এখানে আমাদের কয়টা? মোট ঘটনা হলো আমাদের 24টা। তাইলে বাই 24, মোট ঘটনা 24টা। সেটাও কিন্তু আপনার ওই শুরুতেই ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারেন। কারণ এই যে ইসের মুদ্রা ছিল 4, আর চক্কার একটা চক্কার নিক্ষেপ ঘটনার সংখ্যা কত? 6। তাহলে 4 ছক 24। তাহলে এই হলো আমাদের প্রথমটা। এরপর বলছে প্রবাবিলিটি অফ দুইটি হেড ও জোড় সংখ্যা। তাহলে দুইটা হেড আছে এই যে প্রথমটাতেই, আর জোড় সংখ্যা আছে কয়টা? 1 2 3, মানে 2 4 6। তাহলে HS2, SS4, SS6। তাহলে এটা অনুকূল ঘটনা কয়টা? 3টা। আর মোট ঘটনা কয়টা? 24টা। তাহলে এটার প্রবাবিলিটি হবে কি? 3/24, তার মানে 1/8। এরপর আপনার বলা হয়েছে 3 নম্বর বলা হয়েছে মুদ্রায় একই পিঠ। তাহলে মুদ্রায় একই পিঠ এরকম সংখ্যা আমরা যদি খেয়াল করি, সেটা দেখুন মুদ্রায় একই পিঠ, তার মানে মুদ্রায় দুইটা হেড হইতে পারে, দুইটা টেল হইতে পারে। তাহলে প্রথম সারির যেই 6টা আসছে আর চতুর্থ সারি যে 6টা আছে, তার মানে মোট হইতে পারে আমাদের 12টা, আর অনুকূল আছে 24টা, তার মানে হাফ। এরপরে খেয়াল করুন যে আপনার 5 নম্বরে বলা হয়েছে, 4 নম্বর জানতে চেয়েছে হলো বিপরীত পিঠ ও বিজোড় সংখ্যা। তাহলে বিপরীত পিঠ ও বিজোড় সংখ্যা এরকম দেখুন, বিপরীত পিঠ আমাদের আছে কি? এই যে এসটি, আর এখানে আছে কি আমাদের টিএস। তাহলে এসটির ক্ষেত্রে জোড় সংখ্যা আছে আমাদের
সরি বিজোড় সংখ্যা আছে হলো আমাদের 1 3 5 তিনটা, আর টিএস এর ক্ষেত্রে বিজোড় সংখ্যা আছে 3টা, তার মানে মোট 6টা, তাহলে 6/24। আমি একটু দ্রুত দেখাচ্ছি কারণ আশা করি এগুলো সবাই কনসেপ্টটা বুঝতে পেরেছেন। তাহলে 1/4। এরপর বলা হয়েছে যে প্রবাবিলিটি, 5 নম্বর বলছে প্রবাবিলিটি মুদ্রায় বিপরীত পিঠ। তাহলে এক্ষেত্রে শুধু মুদ্রায় বিপরীত পিঠ, এটাই আমাদের কনসেপ্ট, অন্য কিছু না। তাহলে মুদ্রা এখানে দেখুন এই যে এসটি আর টিএস, এই দুইটার ক্ষেত্রে কি বিপরীত পিঠ আছে, এটার ক্ষেত্রে 6টা, এটার ক্ষেত্রে 6টা, তার মানে অনুকূল ঘটনা আমার কয়টা, 12টা, টোটাল ঘটনা কত, 24টা, তার মানে 1/2, এটা আমাদের আনসার। আর লাস্ট ওয়ান এটা বলেছে হলো ছক্কায় জোড় সংখ্যা। তাহলে ছক্কায় জোড় সংখ্যা, প্রবাবিলিটি অফ ছক্কায় জোড় সংখ্যা। তাহলে ছক্কায় জোড় সংখ্যা যদি আমরা দেখি, ছক্কায় জোড় সংখ্যা আমাদের কোনটা কোনটা আছে, এই যে আমরা যদি দ্বিতীয় সারিতে দেখি ছক্কায় জোড় সংখ্যা, দ্বিতীয় সারি না, কলামে দেখি, এই যে জোড় সংখ্যা আছে 2 4 এবং 6। এটা নিয়ে এই 2-এর অনুকূলে আছে কয়টা, 3টা, 4-এর অনুকূলে 3টা, আর 6-এর অনুকূলে কয়টা, এটা 4টা, 4টা আর 4টা, তার মানে 3 4টা 12টা, তাহলে মোট আমাদের কত, 12/24। তো এগুলো আমাদের আনসার। এটা আমার মানে কি বলা হয়, এত কমপ্লেক্স বা এত করা কিছুই নেই। আপনি জাস্ট নমুনা ক্ষেত্রটা অঙ্কন করবেন, দেন আপনার কোশ্চেনে যা চাবে সেই অনুযায়ী আপনি বের করে ফেলবেন। খুবই ইজি ম্যাথ, কিন্তু অনেক সময় এই যে নমুনা ক্ষেত্র বা ক্যালকুলেশনে মিস্টেক হইতে পারে, এই জন্য করার সময় একটু সতর্ক থাকবেন। তাহলে এই ছিল আমাদের ছক্কা এবং মুদ্রা সম্পর্কিত গাণিতিক সমস্যা বলি এবং প্রবাবিলিটি বেসিক টপিকস। আমরা পরবর্তীতে প্রবাবিলিটি অন্য টিউটোরিয়ালগুলো নিয়ে আলোচনা করব। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কোনো সমস্যা থাকলে সেটা আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ সবাইকে।